তো আজকে আমাদের টপিক হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। জিনিসটা মোটামুটি একটু হার্ডই বলা যায়। তো মোটামুটি লাইনগুলো পড়লেই ক্লিয়ার, হ্যাঁ, বেশি একটা চাপ নেওয়া লাগবে না। তো এইখানে আসা যাক। এখানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এটা কোন স্তর থেকে তৈরি। আমাদের বইয়ে আমার মনে হয় এটুকু যেন ডাইজেস্ট করা অনেক বেশি ভালো হবে। দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জিনিসগুলো কী দিয়ে তৈরি হয়, অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, কিছু জিনিস আবার তৈরি হয় অ্যান্ডোডার্ম থেকে, হ্যাঁ, আবার কিছু জিনিস তৈরি হয় মেসোডার্ম থেকে। তাই কোনটা অ্যাক্টোডার্ম, কোনটা অ্যান্ডোডার্ম, কোনটা মেসোডার্ম এটা জানার জন্য আমাদের একটুখানি বই পড়া আমার মনে হয় একটু বেটার হবে। তো আমরা আগে দেখি, ঠিক আছে, কী কী আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম থেকে তৈরি। তারপরে হচ্ছে আমাদের নিউরনের একটা ভেদাভেদ দেওয়া আছে, যে নিউরন আসলে কয় ভাগে বিভক্ত, কী কী জিনিস আছে সেইগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়া আছে। তারপরে তো দেখো, ডেনড্রাইট এবং অ্যাক্সন সম্পর্কে ধারণা দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে কি যে সব কিছুই চিত্র দেখে বুঝে ফেলা সম্ভব। চিত্রতে সব কিছুই আছে, এখানে যা যা বলা আছে সব কিছুই আমাদের চিত্রতে দেওয়া আছে। জাস্ট এই যে কোল্যাটেরাল শাখাটা, এটা হচ্ছে চিত্রতে দেওয়া ছিল না, সেটা আমি হচ্ছে এখানে মার্ক করে দিচ্ছি যে আসলে কোল্যাটেরাল শাখা কি সেটা আছে দেখা যাচ্ছে। এখানে এসে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে, অ্যাক্সনটা হচ্ছে মাইলিন আবরণে আবৃত, কিন্তু যে কোনো আবরণ নাই। আর এটা হচ্ছে চেষ্টীয়, এটা হচ্ছে সংবেদী। এই চেষ্টীয় সংবেদী থেকে কিন্তু মাঝে মাঝে খুব ভালোভাবেই প্রশ্ন আসে। তো এই দুটো জিনিস একটু ভালোভাবে দেখার মতো বিষয়। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছি, সেটা হচ্ছে প্রলম্বিত শাখা। এই প্রলম্বিত শাখাগুলো থেকে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। যেরকম আমি তোমার দেখাচ্ছি, এই যে ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন, এর উদাহরণগুলো কি, সকল বর্ধনশীল স্নায়ু যারা আছে, হ্যাঁ, এরা হচ্ছে মেইন, এরা কি, এরা হচ্ছে সংবেদী, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে বাইপোলার। তো বাইপোলার মানে হচ্ছে দ্বিমেরুযুক্ত। বাইপোলার উদাহরণগুলো লাগবে, বাকি কোনো কথাই লাগবে না, জাস্ট উদাহরণগুলো করলেই হচ্ছে। তো বাইপোলারটা আমরা কীভাবে মনে রাখবো? বাইপোলারটা মনে রাখা যায় যে রেটিনা আছে, তারপরে হচ্ছে কক্লিয়া আছে, আর হচ্ছে নাক। তো এটাকে আমরা রাখতাম রেনা কালকি, ঠিক আছে, রেনা কালকি। তো রেনা দিয়ে হচ্ছে, রে দিয়ে হচ্ছে রেটিনা, না দিয়ে হচ্ছে নাক, আর হচ্ছে কালকি দিয়ে হচ্ছে কলকিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার হচ্ছে, এরা হচ্ছে ডন টাইপের, হ্যাঁ, গ্যাং চালায় এরা। এদের কি আছে, গ্যাং, যত রকম গ্যাং আছে সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। দেখো, স্পাইনাল গ্যাংলিয়া, কর্টিক স্নায়ুর গ্যাংলিয়া, সবাই হচ্ছে গ্যাং, সিউডো ইউনিপোলার। তারপরে আছে আমাদের মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত। নামের সাথে নামের মিল আছে। সিউডো মানে কি, সিউডো মানে ছদ্মবেশ। যেরকম হচ্ছে আমাদের একটা সিউডো আবরণ ছিল, 9-10 বইয়ে ছিল, আমাদের খেয়াল নেই। সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী, ঠিক আছে। বাই ইউনি মানে হচ্ছে এক, বাই মানে হচ্ছে দুই, মাল্টি মানে হচ্ছে অনেকগুলো, অ্যাপোলার মানে হচ্ছে নাই, ঠিক আছে। এখন মাল্টিপোলারের ক্ষেত্রে কি আছে, মাল্টি হচ্ছে আমাদের মস্তিষ্কর সাথে সম্পর্কিত যা যা আছে সেগুলো, যেরকম স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। দেখো, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড কিন্তু কাছাকাছি। দেখা যাচ্ছে যে এটা যদি আমাদের ব্রেন হয়, তো ব্রেনের নিচেই থাকে স্পাইনাল কর্ড, বরং ব্রেনটা স্পাইনাল কর্ড দিয়েই সংযুক্ত থাকে। আচ্ছা, তারপরে এই বাকি যেগুলো আছে, সংবেদী, চেষ্টীয়, আগ্রহ, এগুলো হচ্ছে খুব একটা লাগে না, এগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি, এটা না পড়লেও চলে। অ্যাপোলের উদাহরণগুলো একটু দেখতে হচ্ছে। তারপরে হচ্ছে অন্তর্মুখী, বহির্মুখী, এগুলো সব আমরা জানি। মেইন হচ্ছে নিউরোগ্লিয়া নিয়ে পড়তে হবে আমাদের। নিউরোগ্লিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নিউরোগ্লিয়ার ভিতরে কী কী বিষয় আছে, তারা হচ্ছে 4 ভাগে বিভক্ত। 4 ভাগের মধ্যে একটা আছে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটের ভিতরে কী হবে, অ্যাস্ট্রোসাইট হচ্ছে তারকা। দেখো, অ্যাস্ট্রোনট বা স্টার বা স্টার, নামের সাথে মিল আছে, স্টার বা অ্যাস্ট্রোসাইট, তারকা আকৃতির। কোষগুলো কেমন, তারকা আকৃতির। কোষগুলো যদি আমি একটু দেখাই, কোষগুলো কিন্তু এরকম দেখতে, অনেকটা রক্তজালিকার মতো চারিদিকে ছড়ায় ছিটায় আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে রক্তজালিকা এবং অন্যদিকে নিউরনের সাথে সংযুক্ত থাকে। এরা নিউরনের পুষ্টি সরবরাহ করে। এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেষের লাইনটা, এই যে এরা নিউরনের পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে। তারপর আছে অ্যালিগোডেন্ড্রাইট। অ্যালিগোডেন্ড্রাইটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এরা মায়েলিন আবরণ গঠন করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মায়েলিন আবরণ গঠন করে কে, বলে 4টা অপশান দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনে। এই 4টা অপশানই দেওয়া থাকবে, অ্যাস্ট্রোসাইট, অ্যালিগোডেন্ড্রাইট, তারপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া, আর হচ্ছে ইপেন্ডাইন। তো এখান থেকে যেহেতু প্রশ্ন আসে, তারপরে হচ্ছে মাইক্রোগ্লিয়ার মধ্যে দেখো,
মাইক্রো বা ম্যাক্রো দুইটা হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। একটা মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে হচ্ছে বড়। তো মাইক্রোগ্লিয়া মানে হচ্ছে এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। আর এরা হচ্ছে ঠিক একটা শ্বেত রক্তকণিকার মতো কি করে গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইপেনডাইমা কি করে? ইপেনডাইমার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামক একটা জিনিস উৎপন্ন করে, ঠিক আছে? এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সিনাপসিস। সিনাপসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই দাঁড়ানো লাইনগুলো পড়লেই চলে। তারপরে দেখো সিনাপসিসের প্রকারভেদ আছে। দেখো এখানে কি বলছেন, এক্সোসোমাটিক সিনাপসিস, তার মানে কি সোমা আর হচ্ছে একজনের মধ্যে হয়। দেখো একজনগুলো হচ্ছে সোমা বা দেহকোষের সাথে থাকে। তারপরে হচ্ছে অক্সোডেন্ড্রাইটিক মানে একজন ডেন্ড্রাইটের সাথে থাকবে। এক্সোটিক মানে একজন একজনের সাথে থাকবে। আর ডেন্ড্রাইটিক মানে ডেন্ড্রনের সাথে থাকবে। নামের সাথেই প্রত্যেকটার মিল আছে। আচ্ছা, কাজগুলো মোটামুটি একটু রিডিং দিলেই চলে। আচ্ছা, তারপরে সব থেকে প্যারার যে বিষয়টা, এটা হচ্ছে সব থেকে প্যারার টপিক। এই প্যারার টপিকটা মনে রাখতে যে খুব বেশি প্রবলেম হয়ে যায় আমাদের। আমি লিখে রাখলাম, আমি এটা আসলে পারি না। পরে আমি একটা ভাইয়ের কাছে এটা শিখছিলাম, আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে বায়োজেনিক অ্যামাইন, ঠিক আছে? এই অ্যামাইনের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে সমস্ত বায়োলজিক্যাল, যতগুলো নাম আছে না সমস্ত বায়োলজিক্যাল নামগুলো আমরা এখানে পাবো। যেগুলো হরমোন টরমোন ছিল, দেখো ডোপামিন, হিস্টামিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে আমাদের খুবই কমন নাম। তারপরে হচ্ছে অ্যাপিনেফ্রন, নর অ্যাপিনেফ্রন, তারপরে হচ্ছে এইটা আমাদের একটু অপরিচিত নাম, বাট এইগুলো যেগুলো আছে এগুলো সবই বায়োলজিক্যাল নাম। এই বায়োলজিক্যাল নামগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। যেরকম ডোপামিন হচ্ছে একটা হরমোন টাইপ, তারপরে হিস্টামিন, সেরোটোনিন, এগুলো কি নিঃসৃত হয় না? এই সমস্তগুলো সেরোটোনিন যেরকম হচ্ছে অনুষ্কে থেকে নিঃসৃত হয়, হিস্টামিনগুলো থেকে নিঃসৃত হয়, হিস্টামিন হচ্ছে শ্বেত রক্তকণিকা থেকে নিঃসৃত হয়, অ্যাপিনেফ্রন, নন অ্যাপিনেফ্রন, এগুলো সবই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল নাম, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রেস অ্যামাইন্স। দেখো নামের সাথে কি আছে? অ্যামাইন্স মানে এগুলো কি আমার, মাইন, MINE, মাইন, এটাগুলো সবই হচ্ছে আমার। হ্যাঁ, তো সবার সাথে হচ্ছে মাইন থাকবে, সবাই হচ্ছে আমার। দেখো অক্টোপামাইন, তারপরে হচ্ছে এই নামের শেষেও মাইন আছে, এর নামের শেষেও আছে। দেখো ট্রিপারামিন, নামের শেষে কি আছে? মাইন বা আমিন। আমিন মানেই হচ্ছে সেই মাইনই বলা যায়, ঠিক আছে? প্রত্যেকটা নামের সাথে কি থাকবে? মাইন। তারপরে দেখো পেপটাইডস, সবার সাথে পি থাকবে, কোনো না কোনোভাবে পি থাকবেই। যাদের সাথে পি আছে তারাই হচ্ছে পেপটাইডস। দেখো বি এন্ডরফিন, যদি আমরা এটা ইংলিশে লিখি তাহলে এখানে কি পেতাম? PHIN, ফিন। এই জন্য প্রথম নামে দেখো কি আছে? পি। আচ্ছা, পি সাবস্টেট পি। তারপরে দেখো অফেটামিন, এই যে OP, OP, এই যে OP, প আছে না, এখানে একটা পি চলে আসে, ঠিক আছে? তারপরে দেখো অ্যানেকফালিন, এই যে PH আছে, পি আছে একটা, ঠিক আছে? তারপরে আছে কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন, এই দুটার নাম তো আমরা হচ্ছে ওই 3 অধ্যায়ে পড়ছি। হ্যাঁ, এগুলো সবই পলিপেপটাইডস না? এগুলো সব পেপটাইডস না? এই যে সোমাটোস্ট্যাটিন, কোলেসিস্টোকাইনিন, এগুলো হচ্ছে আমাদের পরিপাক ওই চ্যাপ্টারে ছিল না? এই জন্য আমরা এটাকে মনে রাখবো, এরা হচ্ছে সবাই পেপটাইডস। আচ্ছা, তারপরে পিউরিনটা আসলে আমরা ওই ATP দিয়েই মনে রাখতাম, ঠিক আছে? ATP, এটা এইভাবে মনে রাখা যায়। তারপরে গ্যাসগুলোর মধ্যে দেখলেই মনে রাখবে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড গ্যাস মনে থাকে। একক আয়নটাও মনে থাকে, যেটা হচ্ছে 10টা। এগুলো মনে রাখার কোনো ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামগুলো মনে রাখা। তারপরে এই পাশে আসো, উত্তেজক যারা আছে তাকে আমরা মনে রাখতাম গ্যাস দিয়ে, ঠিক আছে? জি দিয়ে হচ্ছে গ্লুটামেট, জি দিয়ে হচ্ছে গ্লুটামেট, এ দিয়ে হচ্ছে এটিপি বা অ্যাসপার্টেট, এস দিয়ে হচ্ছে সেরোটোনিন, আর কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে? তারপরে আছে ব্যথাদায়ক। ব্যথাদায়কটা কেন মনে রাখতাম? টিজি দিয়ে, টি দিয়ে হচ্ছে টারিন, আর জি দিয়ে হচ্ছে গ্লাইসিন, আর GABA। উত্তেজক যারা আছে তাদেরকে আমরা কেস দিয়ে মনে রাখতাম। সি দিয়ে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, এ দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কোলিন হচ্ছে, তারপরে এস দিয়ে হচ্ছে ই দিয়ে এখানে একটা ছিল, ভুলে গেছি, ডোপামিন,
অ্যাপিনেফ্রন, হ্যাঁ অ্যাপিনেফ্রন এই দিয়ে আবার হচ্ছে অ্যাপিনেফ্রনটাও হয়, আর অ্যাপিনেফ্রন হলে নর অ্যাপিনেফ্রনও হয়। আর হচ্ছে কেস, পুলিশে কেস করতে গেলে সবসময় যে হচ্ছে চোর থাকে সে সবসময় না না করে, যখন পুলিশ হচ্ছে তার কাছে জিজ্ঞাসাবাদ করে যে হচ্ছে তুমি বলো তো এটা কি হয়েছে, তখন সে কী করে না না বলে সবসময়, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে নো দিয়ে মনে রাখছিলাম। আর হচ্ছে অ্যানকেফেলিন, এটার সাথে হচ্ছে এ আছে, তো মোটামুটি সি আর এ দিয়ে মনে রাখা যায়। ডোপামিনটা আমার ঠিক খেয়াল নেই ডোপামিনটা কীভাবে মনে রাখছিলাম, তো কেস দিয়ে এটাকে মনে রাখছিলাম। আচ্ছা, তারপরে এখানে মোটামুটি হচ্ছে দাগাম লাইনগুলো পড়লেই চলে, এই সময়টা একটুখানি লাগে। তারপরে দেখো এইটা, এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখা যাচ্ছে কি যে করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, সেই 12 জোড়া স্নায়ুর মধ্যে সংবেদিক স্নায়ু কারা 1, 2 আর 8। হ্যাঁ, 1, 2, 8 কারা সেটা আমরা এই পাশে ছক যখন করতে যাব সেই ছক করার সময় আমরা বুঝতে পারবো যে 1, 2 আর 8 হচ্ছে কারা। এখন আমি যেটা করতাম, আমি হচ্ছে সংবেদী স্নায়ু আর মিশ্র এই কয়টাই তো স্নায়ু হয় তাই না, তো আমি সংবেদীটা মনে রাখতাম 1, 2, 8 আর মিশ্রটাকে মনে রাখতাম 5, 7, 9, 10। হ্যাঁ, আর বাকি যারা থাকে তারা হচ্ছে সবাই চেষ্টীয় স্নায়ু, তো চেষ্টীয়টাকে আমি আলাদাভাবে মনে রাখতাম না, সংবেদী আর মিশ্রটাকে মনে রাখতাম। সংবেদী 1, 2, 8, মিশ্র হচ্ছে 5, 7, 9, 10, ঠিক আছে। এখন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ভিতরে কি আছে, সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এরা কি করে, এরা হচ্ছে সুষুম্না কাণ্ড দিয়ে গঠিত, এতটুকু লাগলেই হচ্ছে। আর এরা হচ্ছে উত্তেজনা প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত, জাস্ট দাঁড়ানো লাইনটুকু পড়লেই যথেষ্ট এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি দাঁড়ানো লাইনগুলো পড়লেই চলে। তবে হচ্ছে কিছু ঝামেলা হয়, সেটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার নিয়ে। ডুরা ম্যাটার, অ্যারগনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার, এগুলোর ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে ডুরা ম্যাটার কোথায় থাকে, তারপরে অ্যারগনয়েড ম্যাটার কোথায় থাকে, পায়া ম্যাটার কোথায় থাকে, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে, বিশেষ করে মেনিনজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো মেরিন জিনিস কোথা থাকে, ডুরা ম্যাটার বা অ্যারগনয়েডের ভিতরে প্যারা ম্যাটার থাকে, এগুলো হচ্ছে দেখতে হবে। বাইরে থাকে ডুরা ম্যাটার, ভেতরের দিকে থাকে মধ্যবর্তী থাকে অ্যারগনয়েড, ভিতরের দিকে থাকে হচ্ছে প্যারা ম্যাটার, সবাই জানে। এখন ডুরা ম্যাটারে কী থাকে, মেরিনজেসের বাইরের স্তর হচ্ছে আমাদের ডুরা ম্যাটার, এখানে কী থাকে শিরা এবং সাইনাস থাকে। আচ্ছা, ডুরা ম্যাটারের ভিতরে কী থাকে, অ্যাপিডুরাল এবং সাবডুরাল স্পেস থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা জায়গায় এক স্তরী আর একটা জায়গায় হচ্ছে দ্বিস্তরী। দেখো, এটা হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী। মস্তিষ্ক তো খুব বড় একটা জিনিস, হ্যাঁ, এই জন্য সেটা হচ্ছে দ্বিস্তরী, কিন্তু সুষুম্না কাণ্ড ছোটো তো এই জন্য সেটা হচ্ছে এক স্তরী। তারপর হচ্ছে অ্যারাকানয়েড ম্যাটার। অ্যারাকানয়েড ম্যাটারের ক্ষেত্রে কী আছে, সেখানে হচ্ছে অ্যারাকানয়েড স্পেস থাকে। তো অ্যারাকানয়েড স্পেস কোথায় থাকে, অ্যারাকানয়েড ম্যাটারের মধ্যে থাকে। তারপর হচ্ছে পায়া ম্যাটার। মোটামুটি কাজগুলো পড়লেই চলে। মেনিনজেসের ক্ষেত্রে কী হয়, মেনিনজেসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেনিনজেস কী করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে, ঠিক আছে। মেনিনজেস কি, মেনিনজোসাইটিস নামক একটা রোগ হয়, মেনিনজোসাইটিস রোগের জন্য দায়ী হচ্ছে নেইসেরিয়া মেনিনজাইটিস, ঠিক আছে। এই নেইসেরিয়া দিয়ে আরও একটা রোগ আছে যেটার নাম হচ্ছে নেইসেরিয়া গনিরাই। এই নেইসেরিয়া গনিরাই রোগটা কী করে, গনেরিয়া রোগের জন্য দায়ী। তো একইভাবে নেইসেরিয়া মেনিনজাইটিসের জন্য দায়ী। আচ্ছা, এখন মানুষের এই মস্তিষ্কের ওজনটা একটু লাগে কি, হ্যাঁ, দেহের মোট ওজনের প্রায় 2%। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে কত, স্ত্রীদের ক্ষেত্রে কত, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে। মানে এমনি মেডিকেল ভর্তি পরীক্ষায় তো সেভাবে আসতে দেখি নাই, তবে হচ্ছে রেটিনা বা উন্মেষের পরীক্ষায় অনেক বেশি আসতে দেখছি আর কি। আচ্ছা, কতটা নিউরন থাকে এগুলো একটু দেখো, কারণ দাঁড়ানো লাইন থেকে প্রায় প্রায় কোয়েশ্চেন আসে। এখন অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক আর হচ্ছে মধ্য মস্তিষ্ক, এখান থেকে খুব 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 প্রশ্ন আসে এবং আমি খুব খুব ভয় পেতাম প্রথম দিকে। আস্তে আস্তে পড়তে পড়তে হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে আর কি। ম্যাক্সিমাম যে জিনিসটা হয় এগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এগুলোর কাজ। এগুলো তুমি হচ্ছে এমনি রিডিং দিলেই যথেষ্ট, এগুলো খুব একটা মানে গুরুত্বপূর্ণ না বলবো না, বাট মোটামুটি গুরুত্বপূর্ণই। যেরকম সেরিব্রামের ক্ষেত্রে কি, মস্তিষ্কের প্রায় 80%ই হচ্ছে সেরিব্রাম, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কার্পাস ক্যালসিয়াম করে থাকে, সেরিব্রামে থাকে। তারপরে হচ্ছে এদিকে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নাম আছে। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে আসি। উঁচু স্থানগুলোকে জাইরি বলে, নিচু স্থানগুলোকে সালকি বলে, এগুলো তো খুব একটা গুরুত্বপূর্ণ না। ফ্রন্টাল, দেখো ফ্রন্টাল লোব সম্পর্কে আমি যদি বলি, আমাদের যত রকম সৃজনশীল কাজ কারবারগুলো আছে, দেখবা যে আমরা যখন হচ্ছে কোনো কিছুতে ফেল হই আমরা হচ্ছে কপাল চাপড়াই, মানে কপালে একটা থাপ্পড় মারি, ইস আল্লাহ কী কাজ করলাম। হ্যাঁ, তার মানে কি, আমরা হচ্ছে যত রকম সৃজনশীল কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, আমাদের হাড়ের সাথে মিল রাখবা। ফ্রন্টাল অস্থি যেটা ছিল, ফ্রন্টাল অস্থি কি ছিল, একদম মাথার প্রথমে যে অস্থিটা ছিল একদম এরকম জায়গায়,
এরকম দেখে যেটা থাকে কপাল গঠনকারী অস্থি সেটাকে বলা হয় ফ্রন্টাল অস্থি। তো ফ্রন্টাল লোব মানে হচ্ছে সেই ফ্রন্টাল অস্থি, ঠিক আছে। ফ্রন্টাল অস্থি কী করে, যত রকম সৃজনশীল কাজ কারবার আছে সবগুলো সে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপরে দেখো প্যারাইটাল। প্যারাইটাল আছে মাথার এই যে দুই পাশে আছে, আমি যদি মাথাকে এইভাবে মাঝখান দিয়ে বিভাগ করতাম তাহলে এই মাথার এই পাশ আর মাথার ওই পাশ, এই দুইটা পাশে হচ্ছে প্যারাইটাল লোব থাকে। তো প্যারাইটাল লোব আছে, যত রকম প্যারা আছে যত রকম প্যারাগুলো এখানে আছে, দেখো ব্যথা, স্পর্শ, উষ্ণতা, যত রকম প্যারাগুলো ছিল। আচ্ছা, এই যে টিম্পেনিক পর্দা আমরা পড়ছিলাম, টিম্পেনিক পর্দা পড়ছিলাম ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, তাহলে টেম্পোরাল লোব যেটা আছে সেটা হচ্ছে শ্রুতি কেন্দ্র, বোঝাই যাচ্ছে। তারপরে হচ্ছে অক্সিপেটাল লোব। আচ্ছা, সবই তো হইলো, একদম মাথার পেছন দিকে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিপেটাল লোব। দেখা যাচ্ছে কি মাথার পেছন দিকে যদি কেউ বাড়ি মারে তাহলে কি আমরা অজ্ঞান হয়ে যাই না? এই জন্য মাথার পেছন দিকে আছে কি দৃষ্টি কেন্দ্র, মাথার পেছন দিকে অজ্ঞান হলে আমরা অজ্ঞান হয়ে যাই, মাথার পেছন দিকে কেউ মারলে আমরা অজ্ঞান হয়ে যাই, আমাদের চোখটা বন্ধ হয়ে যায়, আমরা জ্ঞান হারাই ফেলি, তার মানে কি আমাদের দৃষ্টি কেন্দ্র আছে এখানে। আচ্ছা, তারপরে আছে লম্বিক লোব। লম্বিক লোবটা কীভাবে মনে রাখে, খেজুর দিয়ে, খে দিয়ে হচ্ছে খাদ্য গ্রহণ, বর্গীয় দিয়ে হচ্ছে জনন, আর র দিয়ে হচ্ছে রেচন। তারপর মোটামুটি হচ্ছে দাঁড়ানো লাইনগুলো পড়লেই চলতেছে। তারপরে সব থেকে বেশি প্যাঁচ লাগার জায়গা এবং সব থেকে বেশি ঘোলানোর জায়গা যেটা, সেটা হচ্ছে ফোনের ক্যামেরা তো খুবই বাজে মনে হচ্ছে, খুব একটা ভালোভাবে রেকর্ড হচ্ছে না, এই জন্য ভাবতেছিলাম যে আইপ্যাড কিনে ফেলবো একটা, তাও তো হচ্ছে না, বেশি দিয়ে মনে হয় ঝাপসা দেখাচ্ছে। এবার ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, সেরিব্রামের যে কাজগুলো আছে কাজগুলো খুবই সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে যেভাবে হোক না কেন। এই কাজ থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। থ্যালামাসের ক্ষেত্রে দাঁড়ানোগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেরকম রিলেশন ঘুমান্ত মানুষকে জাগিয়ে তোলার ক্ষেত্রে হয়, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সাজেস্ট করবো প্রত্যেকটা কাজই খুব ভালোভাবে পড়ে ফেলা, ঠিক আছে। এই যে লম্বিক সিস্টেম সম্পর্কে বলা হয়েছে এখানে, এই লম্বিক সিস্টেম কিন্তু এখানে ছিল, এই যে লম্বিক লোব, এই লম্বিক লোবের ক্ষেত্রে যা যা হয় লম্বিক সিস্টেমের ক্ষেত্রেও ঠিক তাই হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু প্যাঁচ লাগে কি, যে এইটা যদি হচ্ছে আবেগের কেন্দ্র হয় থ্যালামাস, তো এইখানে যে দেখবে আরও আবেগের কেন্দ্র আছে, এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, ভালোবাসা, সব এগুলো যদি থ্যালামাসের মধ্যে হয় তাহলে কেন এটাকে আবেগের রিলে স্টেশন কেন বলা হইলো, এরকম অনেক ধরনের প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতো, বাট অত কিছু ভেবে লাভ নেই। কথা হচ্ছে রিলে স্টেশন হচ্ছে থ্যালামাস, মানে থ্যালামাসের প্রথম মানে আবেগটা যায়, যাওয়ার পরে থ্যালামাসটাকে হাইপোথ্যালামাসে পাঠায় দেয়, মানে মেইন কালপিট হচ্ছে আমাদের এই হাইপোথ্যালামাস, মানে এই হচ্ছে সমস্ত আবেগের নিয়ন্ত্রণ কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কর ক্ষেত্রে জাস্ট নামগুলো পড়লেই হচ্ছে যে মধ্য মস্তিষ্কের অংশগুলো কী কী, এছাড়া আছে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে মোটামুটি দাগান লাইনগুলো পড়লেই চলে, খুব একটা গুরুত্বপূর্ণ মানে বলবো না আমি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রত্যেকটার কাজগুলো, এই কাজগুলো থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। আমি শুধু দাগায় রাখছি বলে যে এটুকু পড়বে এরকম না, কাজগুলো খুব ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা কাজ, এখানে প্রত্যেকটা কাজগুলি খুব ভালোভাবে পড়তে হবে, কাজের ক্ষেত্রে কোনো মাফ নেই। আচ্ছা, তো হচ্ছে এইখানে কয়েকটা হচ্ছে ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করা হয়েছে, যে ইন্টারভার্টিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো। তো ফোরামেন অফ মনরো কোথায় থাকে, আর হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস এটা কোথায় থাকে, এটা খেয়েও কিন্তু মাঝে মাঝে খুব ভালো রকমের প্রশ্ন আসে, তাই এটাও একটু ভালো করে দেখতে হবে। পিএইচ থেকে তো প্রশ্ন আসে না, তবে দাগানো লাইনগুলো পড়ে রাখা বেটার আমি মনে করি। এইবার হচ্ছে মেইন জায়গা, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব 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 বেশি প্রশ্ন আসে, এই জায়গাটা, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে একটু লিখে দিই তাহলে খুব ভালো হবে। এটাকে আমরা যেভাবে মনে রাখতাম, এটাকে মনে রাখতাম ওরে, ও, অপু, তারপরে টিয়া, তাকে, আন, তারপরে ফ্যাসিয়াস, তো ফ্যাসিয়াল দিয়ে মনে রাখতাম একে, ফ্যাসিয়াল অডি, ফ্যাসিয়াল অডি গাইছে ভালো, ভালো হা। আচ্ছা, এইভাবে মনে রাখতাম। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে কোনগুলো তেষ্টীয় আর কোনগুলো সংবেদী, কোনগুলো মিশ্র, এটা হচ্ছে আমরা প্রথমেই পড়ে আসছি, সেটা হচ্ছে
1, 2 আর 8 হচ্ছে 1, 2 আর 8 এটা হচ্ছে সংবেদী, চেষ্টীয় মনে রাখবো না, মিশ্র হচ্ছে 5, 7, 9, 10। ওইখানে হচ্ছে ভালো করে পড়ে আসছি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে খুব বেশি প্যাচ লাগে, এই যে চোখের সুপিরিয়র অবলিক পেশি। হ্যাঁ, সুপিরিয়র অবলিক পেশি, এটা কি এস, এটা হচ্ছে অবলিক ও, এটাকে মনে রাখতাম SO4 সালফেট। ঠিক আছে, SO4 মানে এখানে 4 আছে না, 4 নম্বরে যে আছে সেই হচ্ছে অ্যান্সার, ট্র্যাকিলিয়ার। এটা এই সিকোয়েন্সটা কীভাবে মনে রাখবো, ওরে ও অপু টিয়া টাকে আন, তারপরে ফ্যাসিয়াস ওডি গাইছে ভালো আহা, এইভাবে হচ্ছে মনে রাখা যায়। তো এটাকে এইভাবে মনে রাখা যায় যে হচ্ছে ওরে অ অপু টিয়া টাকে আন নিফেসিয়াস অডি আজ গাইছে ভালো আহা, এইভাবে মনে রাখতাম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে SO4 দিয়ে মনে রাখা যায়, আর এটা হচ্ছে R6, এই যে বহি রেকটাস নামে চক্ষু পেশি। হ্যাঁ, এটাকে মনে রাখতে যাম R6। R6ও কিন্তু একটা মিল আছে, R6 হচ্ছে রেজিস্ট্যান্স প্রতিরোধী, একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হয়েছিল একটা ব্যাকটেরিয়া হচ্ছে R6 বা 6টা রেজিস্ট্যান্স প্রতিরোধী ছিল, সেখান থেকে R6 মনে রাখা যায় যে 6 নম্বরে যে আছে সে কী করে রেকটাস চক্ষু পেশির সাথে সংযুক্ত। আর বাকি যেগুলো এদিকে আছে দাঁড়ানো লাইনগুলো, এটা একটু মোটামুটিভাবে পড়ে ফেলতে হয়। আর ভেগাস স্নায়ুর ক্ষেত্রে কী হয়, ভেগাস স্নায়ু হচ্ছে আমাদের মোটামুটি যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো ছিল, হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস, এগুলোর সাথে সে সম্পর্কিত। ঠিক আছে, তারপরে হচ্ছে হাইপোগ্লোস, যত রকম গ্লোস আর গ্যালেসিয়াস আছে সেগুলো হচ্ছে দেখো, এই যে গ্যাসো ফ্যারিঞ্জিয়াল, গ দিয়ে যারা আছে, গ্লাসো গয় লয়, এখানে দেখো গয় লয় আছে, হাইপোগ্লোসাল, তারপরে হচ্ছে গ্লাসো ফ্যারিঞ্জিয়াল, সবাই হচ্ছে স্বাদ গ্রহণ আর হচ্ছে জিহ্বার সাথে সংযুক্ত। দেখো এখানে কি হাইপোগ্লোসাল, এখানে কি গ্যাসো ফ্যারিঞ্জিয়াল, সবাই কি জিহ্বা সঞ্চালন আর হচ্ছে জিহ্বা চলন, দেখছো সবগুলো হচ্ছে জিহ্বার সাথে সংযুক্ত। আচ্ছা, তারপরে এই দিক দিয়ে মোটামুটি একটু দাগানো লাইনগুলো পড়লেই চলে, দাগানো লাইনের বাইরে এখান থেকে প্রশ্ন আসে না। এরপরে আমি যেগুলো বলবো, ঠিক আছে, রেটিনার ক্ষেত্রে এইটা সত্যি কথা বলতে মানে দাগানো লাইন পড়া ছাড়া আর কোনো বিকল্প আমি তো দেখি না। এগুলো থেকে তো মানে দাগানো লাইন ছাড়া কিছুই নাই আর কি, কী করবা দাগানো লাইন বাদে। এই যে এই দাগানো লাইনগুলো একটু পড়ে ফেলতে হয়, এই যে এখান থেকে এই পর্যন্ত দাগানো লাইন ছিল। তারপরে আমি দাগানো লাইনগুলো জাস্ট দেখাই দিচ্ছি যে কী কী দাগানো লাইন ছিল। এগুলো থেকে দাগানো লাইনের বাইরে আসলে কোনো রকম প্রশ্নই আসে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দাগানো লাইন। এই যে এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে চোখের ক্ষেত্রে, চোখে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে, কোনটা কোথায়, কোনটা গ্রহণের ফলে কী হয়, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চোখ, মানে চোখ কান নাক মোটামুটি সহজ, চোখ কান নাক হচ্ছে খুব একটা সমস্যা না, চোখ কান নাক মোটামুটি ভালোই সহজ। এই যে আমাদের চোখ, চোখের পরে আমাদের এদিকে আসি, এদিকে আসলে হচ্ছে আমাদের এই যে এখন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটার যে কী কাজ, এইখান থেকে মনে করো তোমার MCQটা আসবে, যদি এখান থেকে MCQ আসে, যদি আসেও তো এইখান থেকে আসবে। হ্যাঁ, এর আগে কী কী পড়ছো যা হিজিবিজি থাকে থাক, দেখার দরকার নেই, কিন্তু এইখানে যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে ফেলতে হবে, কারণ এইখান থেকে মোটামুটি দেখা যায় যে প্রশ্নগুলো করে ফেলে, স্যারের দেখার সাথে সময় নেই এগুলো পড়ার। কানের ক্ষেত্রেও সেম, জাস্ট দাঁড়ানো লাইনগুলো আমি দেখাই দিচ্ছি, দাঁড়ানো লাইনের বাইরে কিছু পড়ার দরকার নেই। এই যে এই হচ্ছে আমাদের দাঁড়ানো লাইনগুলো। তারপরে হচ্ছে এইদিকেও একটা দাঁড়ানো লাইন আছে, আমি জাস্ট দাঁড়ানো লাইনগুলো দেখাই দিচ্ছি, দাঁড়ানো লাইনের বাইরে কিছুই পড়া লাগে না। এই যে আমাদের দাঁড়ানো লাইন পড়তে হবে হচ্ছে এইখানে এসে। ঠিক আছে, এই যে পড়তে হবে এইখানে এসে, এখানে কি পড়তে হবে, এখান থেকে হচ্ছে MCQ আসে, এখান থেকে হচ্ছে MCQ আসে, এটা হচ্ছে ভালো করে পড়তে হবে। এখানে হচ্ছে মোটামুটি দাগান লাইনগুলো পড়লেই চলে, দাগান লাইন বাদে কোনো কিছু না পড়লেই চলতেছে। এবার এখানে আছে অনেকগুলো রোগের নাম টাম দেওয়া আছে, এই রোগের নামগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো, এটা দেখলেই মোটামুটি সমস্ত রোগগুলো হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এখানে এগুলো দেখলে কত সবগুলো রোগ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটাও একটু কষ্ট করেই মোটামুটি মুখস্থ করছিলাম, যতগুলো হচ্ছে এই যে এইচ আছে লাস্টে, হ্যাঁ সবগুলো লাস্টে, যতগুলো লাস্টে এইচ আছে, এই যে সবার লাস্টে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এই যে ADH সবগুলো লাস্টে এইচ আছে, কয়েকটা ব্যতিক্রম আছে, এই একটা ব্যতিক্রম আর আছে এই একটা ব্যতিক্রম, এইগুলো কি হয়
এগুলো নামের শেষে এইচ থাকলে হচ্ছে পিটুইটারি হবে, ব্যতিক্রম হচ্ছে এইটা। আচ্ছা, এদের কাজগুলো মোটামুটি দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। থাইরয়েড আছে, প্যারাথরমন এগুলো মোটামুটি হচ্ছে দেখলেই চলে। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এইগুলো যদি তোমার দেখা হয়ে যায় তাহলে এর পরে যেগুলো আছে না, তারপরে ডায়াগোনাল দেখাই দিই, ডায়াগোনালগুলো পড়ে ফেলো। ওগুলোর পরে এগুলো আর পড়া লাগে না, প্রশ্ন এখান থেকেই করে স্যারেরা। পরে হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে আর কি, ওইটা পড়লে হচ্ছে হয়ে যায়, পরে আর ডিটেলস লাগে না। এই অধ্যায়টা একটু মানে মোটামুটি একটু সুবিধারই বলা যায়, ছক পড়লেই হয়ে যায়, 3-4টা ছক আছে, ওই ছকই যথেষ্ট। এরপরে এগুলো যা আছে সব ফাও পড়াশোনা, মানে ফাও, ব্রেনের প্রেশার দেওয়া ছাড়া কিছুই না। মোটামুটি জানালেন এগুলোই ছিল। এখানে আছে কয়েকটা রোগের নাম আছে, রোগগুলো থেকে আগে প্রশ্ন আসতো না। স্যারেরা বলতো যে খুব যদি স্যারের সাথে মন কষাকষি থাকে তাহলে আছে স্যারেরা হচ্ছে রোগগুলো থেকে প্রশ্ন করে, তারপরে হচ্ছে রোগ থেকে সেভাবে প্রশ্ন আসে না। এই যে এইটা, এখান থেকে আসলে সচরাচর প্রশ্ন আসে না, আসলেও দাগানলেনগুলো পড়লে যায়। দাগানলেন বাইরেও মোটামুটি আসে, কোচিংয়ের পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি আসতে দেখিনি এখনো পর্যন্ত। পড়ে রাখা ভালো, রোগ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রোগ গুরুত্বপূর্ণ আছে, এতটুকু দেখলেই চলবে।